কিছু বলছি না, কোনো কথা নেই, ইডিমার ম্যানেজমেন্ট শেষ। নেক্সট পার্ট কি আছে? নেক্সট পার্ট একটা বড় পার্ট আছে, সেটাও আবার বাদ দিয়ে চলে যাচ্ছি, পরে বলছি। নেক্সট পার্ট হচ্ছে প্যারেন্টাল এডুকেশন। এই পয়েন্টটা তুমি বলবে, এটা না বললে থিওরিতে নাম্বার কাটা হবে। প্যারেন্টাল এডুকেশনের মধ্যে তুমি কি কি পয়েন্ট আসবে? একটা হচ্ছে ডায়েরি মেনটেন করবে নেফ্রোটিক সিনড্রোমে, একটা হচ্ছে ডিপস্টিক শেখাবে, একটা হচ্ছে ডেঞ্জার সাইন শেখাবে, ঠিক আছে? প্যারেন্টাল এডুকেশনের মধ্যে তিনটে পয়েন্ট লিখবে থিওরি খাতায়। ডায়েরি মেনটেন করবে। নেফ্রোটিক সিনড্রোমের ডায়েরিতে কি লেখা থাকবে? কবে প্রেডনিসোলন স্টার্ট হয়েছে, ডেইলি ডোজে পাচ্ছে না অল্টারনেট ডেজে পাচ্ছে, বাংলায় নিজে নিজে কমন সেন্সে বলতে পারবে, কত করে পাচ্ছে, এইগুলো হচ্ছে তুমি ডায়েরিতে লিখে রাখবে, ঠিক আছে? ডায়েরিতে লিখে রাখবে। ডিপস্টিক মেথড ওকে শেখাতে হবে, যে তুমি ওই ডুবিয়ে ডুবিয়ে দেখবে, হ্যাঁ, ডিপস্টিক মেথড শেখাবে। কবে ডিপস্টিক মেথড করবে? কেউ একটা প্রশ্ন করছিল। যখন ডেইলি ডোজ প্রেডনিসোলন চলবে তখন প্রতিদিন, যখন ডেইলি ডোজ প্রেডনিসোলন চলবে তখন প্রতিদিন, যদি ইনফেকশন থাকে, জ্বর জ্বালা আসে, সেই সময় প্রতিদিন। যখন অফ স্টেরয়েড থাকবে, যখন অফ স্টেরয়েড, স্টেরয়েড পাচ্ছে না, অথবা পেশেন্ট অন রেমিশনে আছে, মানে অল্টারনেট ডেতে আছে, তখন 2 to 3 টাইমস পার উইক। আর একবার সোজা সপ্তাহ হিসেব করে নেবে, খারাপ হলে রোজ, যখন ভালো আছে তখন সপ্তাহে 2বার বা 3বার, 2 to 3 টাইমস পার উইক। ভালো খারাপ আছে মানে ডেইলি ডোজ প্রেডনিসোলন, অথবা ইনফেকশন হচ্ছে, জ্বর জ্বালা হচ্ছে, তখন তুমি রোজ। তাহলে ও আমাকে জিজ্ঞেস করছিল যে স্টেরয়েড কি প্রতিদিন করে যাব? ডিপস্টিক মেথড প্রতিদিন ডিপস্টিক মেথড করা হয়। বাড়িতে যখন থাকবে, তোমাকে যদি ডেইলি ডোজে ছুটি করে দেয়, তো আমরা তো বলি যে এই বাড়িতে 6 সপ্তাহ কি বসে রাখবো নাকি ছুটি, তখন ও ডেইলি ডোজে প্রতিদিন খাবে, করবে ডিপস্টিক মেথড। আর যখন রেমিশনে চলে আসবে বা অল্টারনেট ডেতে চলে আসবে, তখন 2 to 3, ঠিক আছে? আর অল প্র্যাকটিক্যাল পারপাসে জানিস তো প্রতিদিন করা হয়, কারণ বাড়ির লোক কনফিউজ হয়ে যাবে। আমি যদি বলে পাঠাই যখন অল্টারনেটে খাবে তখন সপ্তাহে 2বার করবে, মাঝে জ্বর এলে রোজ করবে, তো সব ভুলে যাবে, পড়াই ছেড়ে দেবে। সেই জন্য প্র্যাকটিক্যালি সবাইকে হবে করতে থাকো, বেশি খরচ হয় না, 4-5 টাকা খরচ হয়। যাই হোক, ঠিক আছে? এইটা গেলে হচ্ছে ডিপস্টিক মেথডের ক্রাইটেরিয়া। নেক্সট কি বলেছি? ডেঞ্জার সাইন। ডেঞ্জার সাইন মানে যেটা তোমার দিকে বলবো, এনি ফিভার এলো, এনি ডায়রিয়ার এপিসোড হলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সেগুলো তুমি সবসময় নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টকে হসপিটালে নিয়ে আসবে, বাড়িতে রাখবে না। গুগল দেখে ড্রটিন খাইয়ে দেয়, ড্রটাভাইরিন খাইয়ে দেয়, তাই না? যে সেগুলো করবে না। যে কোনো পেটে ব্যথা হচ্ছে, যে কোনো একটা এপিসোড অফ ডায়রিয়া হলে নর্মালি আশা দিদিদের কাছে গেলে কি বলবে? ওআরএস খাওয়া, তাই না? ওআরএস খাওয়াকে ওয়া জিঙ্ক দিয়ে দেবে, ওআরএস খাওয়াবে, জিঙ্ক দেবে, সব দেবে, তাই না? যে কোনো ডায়রিয়া পেশেন্ট, যে কোনো জ্বর জ্বালা হলো, যে কোনো ডায়রিয়া হলো, তাহলে তুমি পেটে ব্যথা হলো, তোমাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে আসতে হবে। এইটা তোমাকে, এটা হচ্ছে প্যারেন্টাল এডুকেশন। এরপরে এরপরে একটা আছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন আমি বলছি না এখন, হ্যাঁ, ইমিউনাইজেশন আমি ক্লাব আপ করবো অন্য সঙ্গে। ইমিউনাইজেশন পয়েন্টটা রেখে দিই নেফ্রোটিক সিনড্রোমে। শুধু একটা জিনিস মনে রেখে যা, ইমিউনাইজেশনের ক্ষেত্রে যে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে করে প্রেডনিসোলন পেয়েছে, অথবা অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম পার ডে করে প্রেডনিসোলন পেয়েছে, যদি ওয়েট মোর দ্যান 10 কেজি ফর 14 ডেজ, তাকে ধরা হয় যে সে সাসেপ্টেবল টু ইনফেকশন। বুঝতে পারলি? 10 কেজির উপরে হলে 20 কেজি, মানে সোজা হিসেব করে দেখ, নর্মালি বলেছি 2 মিলিগ্রাম পার কেজি পার ডে করে পেয়েছে, তার 15 কেজির বাচ্চা, সে কিন্তু 30 মিলিগ্রাম পর্যন্ত হতে হবে না, 20 পেলেই তাকে আমি ধরে নেবো যে এবারে ইনফেকশনে সাসেপ্টেবল। বুঝতে পেরেছি? মিনিমাম 20 পেলেই, যদি 14 দিন ধরে কেউ স্টেরয়েড খায়, এবং সেটা যদি অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম খায় অথবা 2 মিলিগ্রাম পার কেজি খায়, যেটাই কম হোক না কেন, তাকে আমি স্টেরয়েড আমি ধরে নেবো মোস্ট সাসেপ্টেবল টু ইনফেকশন। আর একবার বলছি, 8 কেজি বাচ্চা, সে 16 মিলিগ্রাম প্রেডনিসোলন পাচ্ছে 2 সপ্তাহ ধরে, তাকে ধরবো যে তুমি সেনসিটিভ টু ইনফেকশন। 25 কেজি বাচ্চা 50 মিলিগ্রাম প্রেডনিসোলন পাচ্ছে, তাই তো, কিন্তু সে যদি 20ও পায়, তাকেও আমি ধরবো যে সেনসিটিভ, সাসেপ্টেবল টু ইনফেকশন। সেই জন্য বলা হচ্ছে যদি মোর দ্যান 10 কেজি হয়েছে না, তাহলে 10 গুণে 20, তাহলে যদি 9 কেজি বাচ্চা 18 পেলেই হবে, 7 কেজি বাচ্চা 14 পেলেই, 15 কেজি বাচ্চা 30 হতে হবে না, 20 পেলেই। কেন জিজ্ঞাসা করছি? ধর 20 কেজি বাচ্চা, সে তো ডেইলি ডোজে 40 পায়, কিন্তু সে যখন অল্টারনেট ডে পাবে, অল্টারনেট ডে কিন্তু আপনি বলছেন ডেইলি পেতে হবে ফর 14, ঠিক আছে? অল্টারনেটিভ কিসের ক্ষেত্রে এরকম কন্ডিশন আছে? অন্য কোনো কারণে স্টেরয়েড পাচ্ছে, রোজই ডব্লিউএলএটি এর জন্য কেউ স্টেরয়েড দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? এর জন্য স্টেরয়েড পাচ্ছে, আইজিপির জন্য স্টেরয়েড পাচ্ছে, তো তখন এই জিনিসগুলো অ্যারাইজ করে। সোজা সাপটা মনে রাখ,
কাকে স্টেরয়েডের সাসেপ্টিবিলিটি ইনফেকশন আমরা ইমিউনো কম্প্রোমাইজ, কখন আমরা ধরি ইমিউনো কম্প্রোমাইজ, তবে ঘুরে জিজ্ঞেস করবে ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা 3 থেকে 5 দিন স্টেরয়েড দিই, কি ইমিউনো কম্প্রোমাইজ না। 2 সপ্তাহ ধরে খেতে হবে, ডেইলি খেতে হবে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, অথবা অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম যদি মোর দ্যান 10 কেজি ওজন হয়। বুঝা গেছে? বুঝতে পারছেন? বুঝা গেছে তো? তাদের দিকে কি করব? তাদের দিকে লাইভ ভ্যাকসিন দেব না। কতদিন দেব না? অ্যাটলিস্ট অফ স্টেরয়েড ফর 4 উইকস। যতদিন না 4 সপ্তাহ স্টেরয়েড বন্ধ রাখবো তাকে লাইভ ভ্যাকসিন দেব না। তাকে লাইভ ভ্যাকসিন দেব না। কিল্ড ভ্যাকসিন দিতে পারবো, কিল্ড ভ্যাকসিন দিতে পারবো, লাইভ ভ্যাকসিন দেব না। এটা হচ্ছে খুব গ্রস একটা রুল। এর হাজারটা জিনিস আছে, আমি তোদের কমপ্লিকেটেড করাবো না, কারণ এগুলো এমবিবিএস এ জিজ্ঞেস করে না। গ্রস রুল হচ্ছে এটাই। কাকে বলি আমরা? এটা ইমিউনো কি বলবো, ইমিউনো সাপ্রেসড, সেটা ডেফিনেশন বলেছি। তাকে কি করব? নো লাইভ ভ্যাকসিন। কতদিন দেব না? অ্যাটলিস্ট 4 উইকস ফর অফ স্টেরয়েড। ঠিক আছে? যদি অল্টারনেট ডে স্টেরয়েডে থাকে, ইমপ্রেসিং সিচুয়েশন ইউ ক্যান গিভ। এগুলো বোকা বোকা বাজে বাজে কথা। ঠিক আছে? তাহলে তোমাকে বলে তোমাকে দিতেই হবে, তাহলে তুমি দেবে। যদি অল্টারনেট ডে স্টেরয়েডে থাকে বা দিতে হবে। এটা বলবি না, তাই সোজা কথা, সোজা সপ্তাহ বলবি যে 4 সপ্তাহ দেবো না, ডেলি এই কিল্ড ভ্যাকসিন হলে দিয়ে দেবো, আর ওইটা হলে দেবো না। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের এক্সট্রা কি ভ্যাকসিন দেওয়া হয় ইন অ্যাডিশন টু ন্যাশনাল ইমিউনেশন শিডিউল? সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন আর চিকেন পক্স ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন আর চিকেন পক্স ভ্যাকসিন, এই দুটো দিতেই হবে। ঠিক আছে? এটা ইমিউনাইজেশন ছেড়ে দিই। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে নেক্সট আমরা পরের আলাদা চলে যাচ্ছি। এবার যেগুলো ছোট ছোট জিনিস জিজ্ঞেস করবে, এবার যেগুলো জিজ্ঞেস করবে এগুলো শুনে রাখ। হয়েছে? চিকেন পক্স বললাম, নিউমোকক্কাল বললাম, আর বলেছি যে 2 মিলিগ্রাম পার কেজি করে এটা এই 4 সপ্তাহ দেবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে ছোট ছোট স্টেরয়েডে গ্যাস্ট্রাইটিস হয়, তাহলে তুমি র্যানিটিডিন বা পিপিআই দেবে? দেবো। আনসার হচ্ছে রুটিনলি নট গিভেন। যদি কি হলো, রুটিনলি দেওয়া হয় না, যদি গ্যাস্ট্রিক ডিসকমফর্ট কমপ্লেন করে তখন দেওয়া হয়। হয়ে গেল? নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রশ্ন আসছে কেন? স্টেরয়েড দিলে তোমাকে অস্টিওপোরোসিস হবে, তাহলে অস্টিওপোরোসিস হয়, তাহলে তুমি ক্যালসিয়াম দেবে কি দেবে না? আবার সেই একই, নট রুটিনলি গিভেন। কখন দেওয়া হবে? ইফ স্টেরয়েড ইজ গিভেন মোর দ্যান 3 মান্থ। হয়ে গেল? ক্যালসিয়াম কত করে দেবে? 250 থেকে 500 মিলিগ্রাম পার ডে। ভিটামিন ডি3 এর একটা অদ্ভুত ডোজ ওরা করেছে 125 থেকে 250 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা ফলো করা হয় না ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। 400 নিচে আমরা কাউকে দিই না। যাই হোক, ঠিক আছে, এটা তো লেখা আছে যা বই, তাই আমি বলে রাখলাম। র্যানিটিডিনের ঝামেলা শেষ। ক্যালসিয়াম দেবো কি দেবো না? দেবো না রুটিনলি। কখন দেবো? যদি মোর দ্যান 3 মান্থ স্টেরয়েড দেওয়া হয়। মোর দ্যান 3 মান্থ যদি স্টেরয়েড দেওয়া হয়। ঠিক আছে? কত করে ক্যালসিয়াম দেবো? 250 থেকে 500 মিলিগ্রাম। 500 বেশি দেওয়া হয় না। ভিটামিন ডি3 125 থেকে 250। নেক্সট হচ্ছে 250 কি স্যার? ইন্টারন্যাশনাল ইউনিট। আমি তো লেখাটাকে না নেক্সট পেয়েছি হচ্ছে তখন থেকে ট্রিটমেন্টের লিপিড। লিপিডের জন্য ডিসলিপিডিমিয়ার ম্যানেজমেন্ট কি করবে? ডিসলিপিডিমিয়ার ম্যানেজমেন্ট কি করবে? অ্যাট্রোস্ট্যাটিন দেবে কি দেবো না? অ্যাট্রোস্ট্যাটিন ইজ ইউজুয়ালি নট রিকোয়ার্ড। কার ক্ষেত্রে দেওয়া হয়? যারা ফ্রিকুয়েন্ট নেফ্রোটিক সিনড্রোম বা স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম, সেই রকম ক্ষেত্রে লাগে। কখন লাগে? আফটার 3 to 6 months, minimum 3 to 6 months of specific therapy if there is features of dyslipidemia. Features of dyslipidemia মানে কি? কোলেস্টেরল মোর দ্যান 200, ট্রাইগ্লিসারাইড মোর দ্যান 200, এলডিএল মোর দ্যান 130। আরেকবার, কাকে ডিসলিপিডিমিয়ার জন্য মেডিসিন দেওয়া হবে? ইভেন আফটার 3 to 6 months of specific therapy. স্পেসিফিক থেরাপির বাংলা কি? মানে তুমি স্টেরয়েড দিয়েছো অথবা স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট যেটা ব্যবহার করছো সেটা করছো, সেটা 3 to 6 months দেওয়ার পরও ফিচার্স অফ ডিসলিপিডিমিয়া প্রেজেন্ট, তাকে তুমি স্ট্যাটিন দেবে। ডিসলিপিডিমিয়া মানে কি? কোলেস্টেরল মোর দ্যান 200 অথবা ট্রাইগ্লিসারাইড মোর দ্যান 200 অথবা এলডিএল মোর দ্যান 130। বোঝা গেছে? তাহলে কাকে অ্যাট্রোস্ট্যাটিন দেবো? হয়ে গেল। রিল্যাপস থাকে। যদি মনে না থাকে, সোজা কথা তুমি বলবে যে স্পেসিফিক থেরাপি 3 মান্থ দেওয়ার পরও কোলেস্টেরল মোর দ্যান 200, যদি তোমার ট্রাইগ্লিসারাইড না মনে থাকে, অত মনে রাখা সম্ভব হয়েছে? ঠিক স্যার। হয়ে গেছে? এটা কেটে দিচ্ছি। নেক্সট হচ্ছে তুমি স্টেরয়েড পেশেন্টের বিপি বেশি আছে, কি ওষুধ দেওয়া হয়?
ইউজুয়ালি এসি ইনহিবিটর দেওয়া হয় অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়। এসি ইনহিবিটর দেওয়া হয় অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়। এসি ইনহিবিটর তুমি কি দাও? তা এনারেপ্রিল দিই। এনারেপ্রিল কি সবাইকে দিয়ে দিতে হবে? এনারেপ্রিল দেওয়ার কন্ট্রাইন্ডিকেশন কি? এনারেপ্রিল দেওয়ার সুবিধা কি? এনারেপ্রিল দেওয়ার সুবিধা হচ্ছে প্রোটিনিউরিয়া কমানো, রেনো প্রোটেক্টিভ ফাংশন, সেই ছোটবেলা থেকে আমরা যা পড়েছি সেই তাই। রেনো প্রোটেক্টিভ অ্যাকশন আছে, প্রোটিনিউরিয়া কমায়, প্রোটিনিউরিয়া কমায়, রেনাল প্রোটেকশন করে। এনারেপ্রিল বা এসি ইনহিবিটর কখন দেওয়া হয় না? ইজিএফআর লেস দ্যান 30, লেস দ্যান 30 মানে লেস দ্যান 30 ml per minute per 1.73 মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া, তোমরা এটা জানো, লেস দ্যান 30। তাহলে এনারেপ্রিল কখন আমি দেব না? যদি ইজিএফআর লেস দ্যান 30 ml per minute per 1.73 মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া। ঠিক আছে, এইটার হচ্ছে তোমার কিসের ক্রাইটেরিয়া বলছি? হাইপারটেনশন। ইউজুয়ালি লেস দ্যান 90th সেন্টাইল, কি দেবে বুঝতে পারছো? 30 1.73 মিটার স্কয়ার অ্যাডাল্টের বডি সারফেস এরিয়া। আর হচ্ছে এতে কি বলে, কি বলতে গিয়ে ভুলে গেলাম, লেস দ্যান 90th সেন্টাইলকে টার্গেট করা হয়, যে 90 সেন্টাইলের নিচে বিপি থাকতে হবে, 90 সেন্টাইলের নিচে বিপি থাকতে হবে। এইগুলো মেইনলি তোমার ফ্রিকোয়েন্ট রিল্যাপসের কাছে আসবে। এরপরে কি আছে? ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। সেন্টাইল কি স্যার? 90 সেন্টাইল। 90th সেন্টাইল, 90th সেন্টাইলের মানে হচ্ছে সেন্টাইল চার্ট করা হয় তো পার্সেন্টাইলে, পার্সেন্টাইলে চার্ট কি করে করা হয়? 100 টাকা কেজি দিকে মাপি আমি পরপর সাজিয়ে দিলাম, যে সবার বেশি তার এখানে লিখলাম, যে সবার কম তার এখানে লিখলাম, যে এইখানে যে 90 নম্বরে আছে তার কত বিপি আছে তার থেকে নিচে রাখা। ঠিক আছে, বাদ দিতে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাকে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। কটা বাজে? 11:30। হ্যাঁ 11:30। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, এখানে এই একই কোশ্চেন, কমপ্লিকেশন কি কি হবে আর ট্রিটমেন্ট কি কি। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন হচ্ছে 1 নম্বরে ইনফেকশন। ইনফেকশনের প্রথম প্রশ্ন কি হবে? ওয়াই মোর ইনফেকশন, কি কি ইনফেকশন হয় আর তার ট্রিটমেন্ট। ইনফেকশন কেন বেশি হয়? হ্যাঁ, একটা হচ্ছে স্টেরয়েড দিয়েছি, স্টেরয়েডের তো নিজেই ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন আছে। 2 নম্বর অ্যাসাইটিক ফ্লুইড রিচ ইন প্রোটিন, তাই তো? রিচ ইন প্রোটিন, রিচ ইন প্রোটিন মানে তোমার কালচার, গুড মিডিয়াম ফর কালচার। আর এখানটায় কমপ্লিমেন্ট অভুক্ত সেগুলো সব বেরিয়ে যাবে, তাই তো? এখানে একটা কোশ্চেন বলতে ভুলে গেছি। আচ্ছা, এর 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টেসিস থাকে। হ্যাঁ, স্টেসিস থাকে, চুপ করে শুয়ে থাকে অ্যাসাইটিস নিয়ে, যত স্টেসিস থাকে তার তত বেশি হবে। চুপ করে শুয়ে থাকলে ওখানে সেলুলাইটিসের চান্স বেশি থাকে, এখানটা যেখানটা কন্ট্যাক্ট জায়গাটায় আসবে। আচ্ছা, একটা কোশ্চেন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লিপিড যখন বললাম, কেন লিপিডের পরিমাণ বাড়ে জিজ্ঞাসা করে মাঝে মাঝে। একটা হচ্ছে লাইপোপ্রোটিন বেশি সিনথেসিস করে লিভার, আর 2 নম্বর হচ্ছে লিখবে লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইম ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেই জন্য লিপিডের ব্রেকডাউন হয় না। লাইপোপ্রোটিন লাইপেজ ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেই জন্য ইউরিনের ব্রেকডাউন হয়, ওই জন্য লিপিডের পরিমাণ বেড়ে যায়। বাদ দাও এইসব। আচ্ছা, ইনফেকশন কেন হয় বোঝা গেল। তারপরে হচ্ছে কি কি ইনফেকশন হয়, কি কি ইনফেকশন হয়? নিউমোনিয়া হয়, সেলুলাইটিস হয়, আসল কথা হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়, খারাপ কথা হচ্ছে চিকেন পক্স হয়, চিকেন পক্সের এতে বেশি। চিকেন পক্স, এসবিপি, এলপিএল এনজাইম ইউরিন এক্সক্রিশন বেশি হয়ে যায়। আর মেনিনজাইটিস নিউমোনিয়ার পাশে মেনিনজাইটিস Clebidium মেনিনজাইটিস এলপিএল এনজাইম, লাইপোপ্রোটিন লাইপেজ। স্যার, এই ডিসলিপিডিমিয়ার দুটো কারণ, আর একটা এলপিএল বললাম এনজাইম হচ্ছে ইউরিন এক্সক্রিশন। লিভারে লাইপোপ্রোটিন সিনথেসিস বেশি করে, আর একটা বললাম লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইম which is responsible for breakdown of lipid, ওইটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়, ও তো লিভারের প্রোটিন। আচ্ছা চলো, নিউমোনিয়া কি দিয়ে হয়? নিউমোনিয়া হয় স্ট্রেপ্টোকক্কাস দিয়ে না স্টাফিলোকক্কাস দিয়ে, মোস্টলি এই দুটো দিয়ে হয়। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয় আর স্টাফিলোকক্কাস দিয়ে হয়। তা তুমি কি দেবে? সেফট্রাকশন দিতে পারো, অ্যাম্পিসিলিন প্লাস অ্যামিকাসিন দিতে পারো, অ্যামক্সিক্লাব দিতে পারো, ইউজুয়ালি 7 to 10 days, 7 to 10 days। হ্যাঁ, অ্যামক্সিক্লাব তো দেয় স্যার। হ্যাঁ, অ্যামক্সিসিলিন দেওয়া হয়, অ্যামক্সিসিলিনের ঝামেলা আছে, বুঝলি? অ্যামক্সিসিলিনের ঝামেলা আছে, আইভি দিলে ঠিক আছে, কারণ নেফ্রোটিক সিনড্রোমে অ্যামক্সিসিলিন ডায়রিয়া হলে তুই আরো বিপদে পড়ে যাবি। যাই হোক, এটা মেনলি আইভি দেওয়া দেবে, 7 to 10 days দেওয়া হবে, দুটোই সবই রেকমেন্ডেশন। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ড্রাগ অফ চয়েস কি?
যদি ভর্তি হয় কোয়ামক্সিক্লাভ আছে সেফট্রাজিন আছে, যদি যেটা ইচ্ছা হ্যাঁ আর ওরা তো Amoxiclav তো আগে তো। ভর্তি করে রেখে দিয়েছি নেফ্রোটিক সিন্ড্রোমে খারাপ ওষুধের নামই তো ভর্তি করতে বললাম না। যাই হোক শোন, সেফট্রাজিন অথবা অ্যান্টিসিডিন অ্যামিকাসিন কোয়ামক্সিক্লাভ, প্র্যাকটিক্যালি সব কিছু দেওয়া হয় না, প্র্যাকটিক্যালি সেফট্রাজিন অ্যামিকাসিন দেওয়া হয়, প্র্যাকটিক্যালি সেফট্রাজিন অ্যামিকাসিন দেওয়া হয়, এটা বই লেখা আছে, তুই যেটা ইচ্ছা বলবি কিছু এসে যায় না, সেফট্রাজিন অ্যামিকাসিন কোয়ামক্সিক্লাভ কিছু এসে যায় না। 7 to 10 ডেজ, তুই 10 দিন লিখেছিস কিনা এটা দেখবি, 7 to 10 ডেজ কিন্তু মেনলি এখানে। মেনিনজাইটিস হলে কিন্তু 14 ডেজ, মেনিনজাইটিস হলে সেফট্রাজিন অ্যামিকাসিন ফর 14 ডেজ, অক্সিক্লাভ না অক্সিক্লাভ মেনিনজাইটিস হলে সেফট্রাজিন অ্যামিকাসিন ফর 14 ডেজ। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ওই একই স্টেপ, এখানে সেফট্রাজিন দিতেই হবে, এখানে সেফট্রাজিন দিতেই হবে, সেফট্রাজিন ফর 7 to 10 ডেজ, এখানে 10 ডেজ, সবই 10 ডেজ মনে রাখবি, শুধু মেনিনজাইটিস হলে 14 ডেজ লিখবি, তবে মনে রাখা সুবিধে। আর একটা ফাঙ্গাল ইনফেকশন আছে, আচ্ছা ফাঙ্গাল ইনফেকশন আছে, চিকেন পক্স আছে। সেলুলাইটিস মোস্টলি স্ট্যাফিলোকক্কাস দিয়ে হয়, সেই জন্য স্ট্যাফিলোকক্কাস ওরাল, এই কোয়ামক্সিক্লাভ ওরাল তুমি দিতে পারো, সেই একই 7 to 10 ডেজ দেবে, 7 to 10 ডেজ। সঙ্গে ক্লক্সাসিলিন দেওয়া হয় বেশিরভাগ সময়, ঠিক আছে, ফালতু জিনিস, ওটা রেকমেন্ডেশন লিখেছে, কোনো মানে নেই, ক্লক্সাসিলিনের কোনো মানে নেই, এখন ক্লক্স পাওয়াই যায় না আলাদা করে, বই লেখা আছে তাই বলছি। আর একবার বলছি, নিউমোনিয়া সেফট্রাজিন অথবা কোয়ামক্সিক্লাভ অথবা অ্যাম্পিসিলিন প্লাস অ্যামিকাসিন ফর 7 to 10 ডেজ। মেনিনজাইটিস সেফট্রাজিন প্লাস অ্যামিকাসিন ফর 14 ডেজ। ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস সেফট্রাজিন ফর 7 to 10 ডেজ, আমি বলেছি 10 ডেজ পরীক্ষা দিবি। সেলুলাইটিস কোয়ামক্সিক্লাভ প্লাস মাইনাস ক্লক্সাসিলিন ফর 7 to 10 ডেজ। নেক্সট হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। মেট্রোনিডাজ ফাঙ্গাল ইনফেকশন যদি লোকাল স্কিন আর মিউকাস মেমব্রেনে হয় তাহলে ফ্লুকোনাজল, আর যদি সিস্টেমিক হয় তাহলে অ্যাম্ফোটেরিসিন বি, অ্যাম্ফোটেরিসিন বি ফর 14 to 21 ডেজ, 14 থেকে 21 দিন, আর ওখানে হচ্ছে 10 ডেজ, ঠিক আছে। ফাঙ্গাল ইনফেকশনের লোকাল স্কিন আর মিউকাস মেমব্রেন ফ্লুকোনাজল ফর 10 ডেজ, সিস্টেমিক অ্যাম্ফোটেরিসিন বি ফর 14 to 21 ডেজ, হয়ে গেল। লাস্ট হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্সটা জিজ্ঞাসা করা হয়, চিকেন পক্স জিজ্ঞাসা করা হয়, গ্লুকোনাজল কত স্যার? গ্লুকোনাজল কত? 7 থেকে 10? 10 ডেজ ফ্লুকোনাজল 7 থেকে 10 দিন, কিন্তু প্রেফারেবলি 10 ডেজ, আর অ্যাম্ফোটেরিসিন বি মাস্ট অ্যাট লিস্ট 14 to 21। অ্যাম্ফোটেরিসিন হচ্ছে সিস্টেমিক ক্যান্ডিডেট বা সিস্টেমিক। যেহেতু ছিল এবার শুনে রাখ চিকেন পক্স, নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট যেহেতু ইমিউন সাপ্রেসড, তাই চিকেন পক্সটা একটু অন্যরকম। চিকেন পক্স যদি এক্সপোজড হয়, এক্সপোজার টু চিকেন পক্স, চিকেন পক্স তখনও র্যাশ ডেভেলপ করেনি পেশেন্টের, তাহলে কি করতে হবে, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন উইদিন 96 আওয়ার্স অফ এক্সপোজার। আর একবার চিকেন পক্সের কি করা হয়, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন উইদিন 96 আওয়ার্স অফ এক্সপোজার। বাড়িতে কারো চিকেন পক্সের র্যাশ বেরিয়ে গেছে, তাহলে ওকে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট কি, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায় না, তাহলে কি করা হয়, নর্মাল আইভিআইজি 400 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ দেওয়া হয়, 400 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ দেওয়া হয়, ঠিক আছে। যদিও এই নর্মালটার এফিকেসি কেউ জানে না, নর্মালের এফিকেসি কেউ জানে না, কিন্তু যেহেতু ভ্যারিসেলা জোস্টার পাওয়া যায় না, সত্যিকারেরই পাওয়া যায় না, তাই ওটাই আমরা দিয়েছি, ঠিক আছে। এবার র্যাশ ডেভেলপ করে গেল, র্যাশ ডেভেলপ করে গেলে তোমাকে অ্যাসাইক্লোভির দিতে হবে, র্যাশ ডেভেলপ করে গেলে অ্যাসাইক্লোভির দিতে হবে। যদি আইভি অ্যাসাইক্লোভির দাও তাহলে 1500 মিলিগ্রাম পার মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া পার ডে, অথবা যদি ওরাল দাও 80 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 4 ডিভাইডেড ডোজ। আর একবার অ্যাসাইক্লোভির, এবার র্যাশ ডেভেলপ করে গেছে, ওটা ছিল এক্সপোজার, এবার একটা র্যাশ ডেভেলপ করে গেলে বাংলায় অ্যাসাইক্লোভির দিতে হবে, হয় ওরাল দেবো নাহলে আইভি দেবো। যদি আইভি দিই 1500 মিলিগ্রাম পার মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া পার ডে ফর 10 ডেজ, 10 দিন, 7 থেকে 10 দিন বলা হয় কিন্তু 10 ডেজ। আর একটা হচ্ছে ওরাল, ওরাল হলে 80 মিলিগ্রাম পার কেজি ইন 4 ডিভাইডেড ডোজ, 80 মিলিগ্রাম পার কেজি ইন 4 ডিভাইডেড ডোজ। যদি ডোজ মনে না রাখো কোনো অসুবিধা নেই, তোমাকে শুধু বলতে হবে এক্সপোজার হলে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দেবো, আর যদি র্যাশ বেরিয়ে তোমাকে জিজ্ঞেস করবে নরমালি কি তোমার আমার চিকেন পক্সের র্যাশ বেরোলে আমরা অ্যাসাইক্লোভির খাই, খাওয়ার দরকার নেই, নেফ্রোটিক সিনড্রোমে দিতেই হবে। এইটুকুটাই মনে রাখার, আর কিছু মনে রাখার নেই। বেসিক পার্থক্য যে আমার আজকে